আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এইচএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসের আলোকে এই চ্যাপ্টার থেকে আমরা দুইটা প্রশ্ন পেয়ে থাকি। তো আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, এরকম অনেকগুলো অঙ্ক আমরা সমাধান করতে পারবো। কেমন? আমরা এই অঙ্ক করার আগে দুটি বিষয় একটু ভালো করে বুঝে নিই। ফিফো কি এবং লিফো কি। ফিফো অর্থ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফার্স্ট ইন যে পণ্যটা তোমার কাছে প্রথমে এসেছে, আর এরপরে লেখা আছে ফার্স্ট আউট, সেই পণ্যটা তুমি প্রথমেই বিক্রি করে দেবে, অর্থাৎ আগের পণ্যটা তুমি আগে বিক্রি করবে। এটার কথা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, এরপরে আসো লিফো। লিফো শব্দের অর্থ হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ লাস্ট ইন শেষে যে পণ্যটা এসেছে এবং সেটাকে ফার্স্ট আউট করো, প্রথমেই বিক্রি করে দাও। অর্থাৎ শেষের পণ্যটা তুমি আগে বিক্রি করবে বা প্রথমে বিক্রি করবে। কেমন? তাহলে শেষের পণ্য আগে বিক্রি করলে হবে লাস্ট ইন ফার্স্ট আউট, আর আগের পণ্য আগে বিক্রি করলে সেটা হবে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এখানে আমরা যে প্রশ্নটা দিয়েছি, প্রশ্নটা একটু বুঝে নিই কি কি আছে আমাদের প্রশ্নের ভিতরে। সিয়াম লিমিটেডের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্য নিম্নরূপে পাওয়া যায়। 2014 জানুয়ারি 1 প্রারম্ভিক জের 520 কেজি 10 টাকা করে। এরপরে লেখা আছে জানুয়ারি 6 ক্রয় 600 কেজি 10 টাকা 20 পয়সা করে। এরপরে 11 তারিখে লেখা আছে ইস্যু। ইস্যু শব্দের অর্থ হচ্ছে এখানে বিক্রয়, তাহলে ইস্যু 710 কেজি। 14 তারিখে লেখা আছে 6 তারিখের ক্রয়কৃত পণ্য ফেরত 30 কেজি। আমরা 6 তারিখে যে পণ্যটা কিনেছি ওই জায়গা থেকে 30 কেজি পণ্য আমরা 14 তারিখে ফেরত দিয়েছি। 18 তারিখে লেখা আছে ক্রয়, এরপরে 24 তারিখে লেখা আছে ইস্যু, এবং 26 তারিখে লেখা আছে 11 তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত, দ্যাট মিন্স বিক্রয় ফেরত। আর 31 তারিখে আছে সমাপনী মজুদ পণ্য 400 একক। আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয়। ঘাটতি একক কিভাবে নির্ণয় করব তার এককটা। এরপরে খ নাম্বারে আমাদের প্রশ্ন লেখা আছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, আর গ নাম্বারে লেখা আছে ভরযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। এই তিনটা প্রশ্ন আমাদের একটা সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে। প্রথমে আমরা ঘাটতি কিভাবে নির্ণয় করব সে বিষয়টা নিয়ে আলোচনা করব। ঘাটতির জন্য আমরা বেশ কয়েকটা বিষয় মনে রাখবো। প্রথম হচ্ছে আমরা এই প্রশ্ন থেকে একটা সমাপনী মজুদ নির্ণয় করব। তাহলে ধরো তোমার কাছে কিছু পণ্য ছিল যেটাকে আমরা বলছি প্রারম্ভিক মজুদ, এবং তুমি আরো কিছু পণ্য ক্রয় করেছো সেটাকে বলছি আমরা নিট ক্রয়। তাহলে কিছু পণ্য আগে ছিল, আরো কিছু ক্রয় করেছো, যোগ করেছো, এটা হয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই জায়গা থেকে তুমি যে পণ্যগুলো বিক্রি করে দিয়েছো সেটাকে বলছি আমরা নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তাহলে 430 এখানে সমাপনী মজুদ পণ্য। আবার বুঝাচ্ছি, প্রারম্ভিক মজুদ, তার সাথে আমরা নিট ক্রয়টা যোগ করব এবং নিট বিক্রয়টা বিয়োগ করব, পাবো একটা সমাপনী মজুদ। অঙ্কের ভিতরে যে প্রশ্নের ভিতরে যে সমাপনী মজুদ আছে 400 একক, এটাকে বলা হচ্ছে প্রকৃত সমাপনী মজুদ। এই প্রকৃত সমাপনী মজুদটা তুমি বিয়োগ করলে পেয়ে যাবে, প্রকৃত সমাপনী মজুদ বিয়োগ করলে তুমি পেয়ে যাবে কি আমাদের ঘাটতি। তাহলে প্রকৃত সমাপনী মজুদ যদি আমাদের কম হয়, প্রকৃত সমাপনী মজুদ যদি আমাদের কম হয়, তাহলে বুঝতে হবে কি ঘাটতি আছে। তাহলে বুঝতে হবে কি ঘাটতি আছে। ওকে, আচ্ছা, এখন আমরা প্রশ্ন থেকে একটু ডিটেলস এটা যাই। তাহলে আমাদের প্রশ্নে প্রারম্ভিক জের আছে এই যে 520 কেজি। এই প্রারম্ভিক জেরকে আমরা বলছি এখানে প্রারম্ভিক মজুদ, অথবা তুমি প্রারম্ভিক জের লিখলে কোনো অসুবিধা নেই। প্রারম্ভিক হচ্ছে আমাদের কত, 520 একক বা কেজি। আচ্ছা, এরপরে আমরা দেখব যোগ করব নিট ক্রয়। তাহলে ক্রয় আছে কয়টা আমরা দেখে নিব। এখানে ক্রয় আছে 600 একক একটা, এরপরে ক্রয় আছে এখানে 800 একক একটা, দুইটা ক্রয় আছে। কিছু ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছে 14 তারিখে 30 কেজি। তাহলে আমরা নিট ক্রয় বের করার জন্য ক্রয়
গুলো যোগ করব এবং ক্রয় ফেরতটা বিয়োগ দিব। এই জন্য আমরা 600 থেকে, এই যে 600 থেকে আমরা 30 কেজি এটা ক্রয় ফেরত ছিল এটা বাদ দিয়েছি এবং আবার 800 কেজি ক্রয় আছে এটা যোগ করেছি। তাহলে ক্রয়ের সাথে ক্রয় ফেরত থাকলেই সেটা আমরা বিয়োগ করে নিট ক্রয় বের করব। তাহলে নিট ক্রয় হচ্ছে আমাদের 1370 কেজি বা একক। তাহলে 520 কেজি এবং এদিকে হচ্ছে 1370 কেজি যোগ করে আমাদের হয়েছে 890 কেজি। এই জায়গা থেকে আমরা যেগুলো বিক্রয় করে দিয়েছি এগুলো বাদ দিলে একটা সমাপনী মজুদ বের হবে। তাহলে নিট ক্রয়ের জন্য প্রথমে আমরা দেখব কয়টা বিক্রয় আছে। এই যে 11 তারিখে 720 কেজির একটা বিক্রয় আছে এবং 24 তারিখে একটা 770 কেজির একটা বিক্রয় আছে। 26 তারিখে গিয়ে 11 তারিখের কিছু ইস্যুকৃত পণ্য ফেরত দিয়েছে যেটাকে আমরা বলছি বিক্রয় ফেরত। তাহলে নিট বিক্রয় বের করার সময় বিক্রয়গুলো যোগ হবে, বিক্রয় ফেরতটা বিয়োগ হবে। তাহলে 710 যোগ এটা বিক্রয় ছিল, 770 এটা বিক্রয় ছিল এবং 20 একক ছিল আমাদের বিক্রয় ফেরত। 20 একক ছিল আমাদের কি বিক্রয় ফেরত। আচ্ছা, 20 একক ছিল আমাদের বিক্রয় ফেরত। তাহলে এই জায়গায় 20 একক বা 20 কেজি একটা প্রশ্ন আসবে। 20 কেজি, হ্যাঁ 20 কেজি একটা প্রশ্ন ছিল, সেটা আসে নাই। এই 20 কেজি পণ্য আমাদেরকে ফেরত দিলেই আমরা পেয়ে যাচ্ছি নিট বিক্রয়। তাহলে এই যে 1890 থেকে 1660 এই অ্যাকাউন্ট, এই টাকাটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 430 কেজি। এটা একটা সমাপনী মজুদ। কিন্তু অঙ্কের ভিতরে আমাদের সমাপনী মজুদ আছে, প্রকৃত সমাপনী মজুদ 400 একক। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম 430 একক, কিন্তু প্রকৃত সমাপনী মজুদ হচ্ছে 400 একক। তাহলে প্রকৃত সমাপনী মজুদ যদি কম হয় সেটা হবে ঘাটতি বা শর্টেজ, আর যদি প্রকৃত সমাপনী মজুদ বেশি হয়ে যায় সেটা হবে আমাদের সারপ্লাস অথবা উদ্বৃত্ত। ক্লিয়ার? প্রকৃত কম হলে ঘাটতি, প্রকৃত বেশি হলে উদ্বৃত্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ছিল ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তো মাল খতিয়ানের জন্য আমরা একটা তালিকা তৈরি করেছি। একটু ভালো করে দেখব কিভাবে তালিকাটা তৈরি করব। প্রথমে আমরা বাম কর্নারে দেখছি মালের বিবরণ, কোড নম্বর এবং বিন নম্বর, এগুলো আমরা লিখব। ঠিক আছে? প্রশ্নে যদি এই নাম্বারগুলো থাকে আমরা লিখব, না হলে শুধুমাত্র নামটা লিখে দিব। আর ডান পাশে আমরা দেখছি সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, সর্বনিম্ন মাত্রা এবং পূর্ণ ফরমায়েশ মাত্রা, এই তিনটা কথা আমরা লিখব এখানে। আর আমরা যে পদ্ধতির মাধ্যমে খতিয়ান বের করব ওই পদ্ধতি আমরা এখানে লিখব মাল খতিয়ান ফিফো পদ্ধতি। ওকে, এই কাজটা আমরা করে নিব। এরপরে ঘরটা আমরা সাজাবো। প্রথমে দিব তারিখ, এরপরে দিব বিবরণ, এরপরে দিব ক্রয় বা প্রাপ্তি, এরপরে দিব ইস্যু বা বিক্রিত পণ্যের ব্যয়, এরপরে দিব উদ্বৃত্ত অথবা জ্যার। তিনটা নাম এভাবে তুমি সাজাবা। আচ্ছা, তাহলে এই ক্রয় বা প্রাপ্তি, এখানে আমরা টাকার কলাম করেছি, পরিমাণ করেছি একটা, দর করেছি একটা, মূল্য করেছি একটা। তাহলে তিনটা কলাম আমরা এখানে করে নিব। আর ইস্যুর ঘরেও তিনটা কলাম করে নিব এবং উদ্বৃত্তর ঘরে আমরা তিনটা কলাম একই সিস্টেমে আমরা করে নিব। ঠিক আছে? আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রারম্ভিক জ্যার 520 কেজি 10 টাকা দরে। আমরা জানি এই প্রারম্ভিক জ্যারটা ছিল আগের মাসের সমাপনী জ্যার, এই মাসে এসে প্রারম্ভিক জ্যার। সো এটা আগের মাসের উদ্বৃত্ত ছিল, এখনকার সময়ে আমরা প্রারম্ভিক মজুদ লিখে এটাকে উদ্বৃত্তের ঘরে বসাবো। এই 520 কেজি এবং 10 টাকা হয়েছে আমাদের 5200 টাকা মূল্য। গুণ করে আমরা পেয়েছি 5200 টাকা। এরপরে 6 তারিখে আছে আমাদের 600 কেজি পণ্য এবং 10 টাকা 20 পয়সা করে। তাহলে 600 কেজি আমরা ক্রয় করেছি, এই জন্য আমরা বিবরণের ঘরে লিখেছি ক্রয়, এবং ক্রয় যখন করব আমাদের পণ্য বাড়ে, সে কারণে আমরা প্রাপ্তির ঘরে বা ক্রয়ের ঘরে লিখব। এখানে লিখেছি আমরা 600 একক 10 টাকা 20 পয়সা করে 6120 টাকা। একটা জিনিস মনে রাখবো, আমরা আমরা যখন পণ্য ক্রয় করব তাহলে আমাদের পণ্য স্টোরে বেড়ে যাবে বা স্টক বেড়ে যাবে আমাদের। সেই কারণে আমার আগের পণ্য ছিল 520 একক, এখন আমরা ক্রয় করেছি 600 একক, তাহলে আমাদের 600 একক পণ্য বেড়ে যাবে। এখন কথা হচ্ছে কিভাবে বাড়াবো। আগের যে পণ্যটা ছিল সেটা আমাদেরকে আগে রাখতে হবে। এই যে উদ্বৃত্তের ঘরে আমরা 6 তারিখে গিয়ে আগের যে পণ্যটা ছিল সেটাকে আমরা এই 520 একক আগের ঘরে আগে প্রথমে রেখেছি, ওই ঘরে আমরা প্রথমে রেখেছি। পরে যে 600 একক আমরা ক্রয় করেছি এটা আমরা তার নিচে বসিয়েছি। ঠিক আছে? এক কথায় মনে রাখবো, আগের পণ্য আগে থাকবে, পরের পণ্যটা পরে থাকবে। ক্রয় করে যে পণ্যটা আসবে সেটা তারপরে থাকবে। আচ্ছা, এবার আসো আমাদের জানুয়ারি 11 তারিখে
ইস্যু করেছে আমাদের 710 কেজি, তাহলে মাল ইস্যু করেছি আমরা 710 কেজি। এখন 710 কেজি, এইখানে হচ্ছে আমাদের অঙ্কের মূল কথা। তাহলে আমরা অঙ্ক করছি ফিফো পদ্ধতি। এটার অর্থ হচ্ছে প্রথমের পণ্যটা তুমি প্রথমে বিক্রি করবে। তাহলে আমরা উদ্বৃত্তের ঘরে দেখব আমাদের প্রথমে পণ্য আছে 520 একক, এরপরে পণ্য আছে আমাদের 600 একক। ওকে, তাহলে প্রথমে পণ্য যেটা আছে আমরা এটা আগে বিক্রি করব। এই 520 একক পণ্য প্রথমে আমরা বিক্রয় করব। বিক্রয় করলে আমরা ইস্যুর ঘরে লিখবো 520 একক। তাহলে 520 এককের রেট ছিল আমাদের 10 টাকা। এই জায়গায় আমরা 520 এককের পণ্য বসিয়েছি 10 টাকা, কেমন, এবং গুণ করে পেয়েছি 5200 টাকা। এখন কথা হচ্ছে 520 একক পণ্য আমরা বিক্রি করেছি, কিন্তু আমাদের করার দরকার ছিল 710 একক। তাহলে আরো 190 একক পণ্য বিক্রি করতে হবে। তাহলে কোথায় করব? এই 520 একক যখন শেষ হয়ে যাবে তার নিচের দিকে যাব। তার নিচে আছে আমাদের কত একক? 600 একক। এই 600 একক থেকে আমরা 190 একক পণ্য আমরা বিক্রি করব। ঠিক আছে, তাহলে 600 একক থেকে 190 একক বিক্রি করলে হয়ে যাচ্ছে আমাদের 710 একক। এই 520 আর 190 মিলে হচ্ছে 710। এই 600 থেকে যখন আমরা 190 একক পণ্য নিব, দেখবো 600 এককের রেট কত? 10 টাকা 20 পয়সা। 190 এককের রেটও দিতে হবে 10 টাকা 20 পয়সা। এখন দেখো উদ্বৃত্তের ঘরে কি আছে। তাহলে 520 একক থেকে 520 একক এখানে বিক্রি হয়েছে, 600 থেকে বিক্রি হয়েছে 190 একক। আর 600 থেকে তো আরো অনেকগুলো পণ্য রয়ে গেছে। এই পণ্যগুলো ব্যালেন্সে থেকে যাবে, উদ্বৃত্ত থেকে যাবে 410 একক। তার রেট ছিল 10 টাকা 20 পয়সা, এই কারণে এখানে লিখতে হবে 10 টাকা 20 পয়সা। তাহলে 410 একক 10 টাকা 20 পয়সা দিয়ে গুণ করলে 4182 টাকা আমাদের কাছে পণ্য রয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা দেখছি 14 তারিখ। তাহলে 14 তারিখের প্রশ্ন হচ্ছে 6 তারিখের কৃত পণ্য 30 কেজি ফেরত। তাহলে 6 তারিখের যে পণ্যটা আমরা কিনেছিলাম ওই পণ্য থেকে 30 কেজি পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে আমরা এটাকে বলছি ক্রয় ফেরত। তাহলে ক্রয় হলে প্রাপ্তির ঘরে বসে, ক্রয় হলে প্রাপ্তির ঘরে বসে, আর ক্রয় ফেরত হলে পণ্যটা থাকে না, পণ্যটা চলে যায়। যখন আমি ক্রয় করে ফেরত দিব ওই পণ্যটা আমার কাছ থেকে চলে যাবে। এই কারণে এটাকে আমরা ক্রয়ের উল্টা দিকে যে ঘরটা আছে ইস্যু, ইস্যুর ঘরে বসাবো। ইস্যুর ঘরে বসানো মানে হচ্ছে পণ্যটা আমরা দিয়ে দিয়েছি। তাহলে 30 একক পণ্য আমরা দিয়ে দিয়েছি। এখন 6 তারিখের যখন বলা হয়েছে, তাহলে 6 তারিখের ক্রয়কৃত মূল্য অনুসারে, রেট অনুসারে এটা ফেরত হবে। তাহলে 6 তারিখে ক্রয়কৃত পণ্যের রেট ছিল 10 টাকা 20 পয়সা, আমরা ফেরত দিব 10 টাকা 20 পয়সা। তাহলে 30 গুণ 10 টাকা 20 পয়সা দিয়ে গুণ করলে 306 টাকা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের আমাদের ব্যাল- আমাদের ব্যালেন্সে পণ্য ছিল, আমরা একটু দেখব, আমাদের ব্যালেন্সে পণ্য ছিল 410 একক। এখন এই জায়গা থেকে আমরা ফেরত দিয়েছি 30 একক। তাহলে 30 একক পণ্য ফেরত দিলে আর থাকে আমাদের 30 380 একক। এখন এটা রেট ছিল 10 টাকা 20 পয়সা, এই জায়গায় রেট হচ্ছে 10 টাকা 20 পয়সা। তাহলে রেট নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। 410 থেকে 30 একক বাদ দিলে 380, আর রেট হচ্ছে 10 টাকা 20 পয়সা। 380 কে 10 টাকা 20 পয়সা দিয়ে গুণ করলে পাচ্ছি 3876 টাকা। একটা জিনিস আমরা মাথায় রাখবো, যদি আমাদের এই ক্রয়কৃত পণ্য ফেরতের সময় যদি ডেটটা না থাকতো, 6 তারিখ এটা বলা না থাকতো, তাহলে কি হতো? তাহলে হতো নিকটবর্তী, এই ক্রয় ফেরতের বেলায় নিকটবর্তী ক্রয় মূল্য যেটা আছে, নিকটে যে ক্রয়টা পাওয়া যাবে, কাছাকাছি যে ক্রয়টা পাওয়া যাবে, সে রেটে পণ্যটা ফেরত হবে। ওকে, সে রেটে আমরা পণ্যটা ফেরত দিব। ঠিক আছে, আচ্ছা, এবার আসো পর হচ্ছে 18 তারিখ। আমরা 18 তারিখ দেখছি এই জায়গায় 800 কেজি 9 টাকা 50 পয়সা করে, 800 কেজি 9 টাকা 50 পয়সা দরে ক্রয় করা হয়েছে। এই যে ক্রয় করলে আমরা ক্রয়ের ঘরে বসালাম বা প্রাপ্তির ঘরে বসালাম 800 কেজি 9 টাকা 50 পয়সা 7600 টাকা। এখন ক্রয় করলে আমরা জানি মজুত পণ্য বেড়ে যায়, ক্রয় করলে মজুত পণ্য বেড়ে যায়। এখন আগের যে মজুত পণ্য ছিল সেটা আগে থাকবে, পরে যেটা ক্রয় করেছে সেটা পরে থাকবে। এই জন্য আমরা 380 কে আগে লিখেছি আর 800 কে আমরা পরে লিখেছি। ঠিক আছে, এক কথায় ক্রয় করলে আগের মজুত পণ্য আমরা নামিয়ে ওই ব্যালেন্সে লিখব, এবং পরে যেটা ক্রয় করেছি সেটা তার নিচে লিখব, কারণ এখানে মজুত পণ্য বেড়েছে। তাহলে 380 আগের ছিল, এখন হচ্ছে 800, টোটাল 1180 একক পণ্য আমার কাছে আছে। 24 তারিখ আমরা দেখি যে 770 কেজি পণ্য ইস্যু করা হয়েছে, বিক্রয় করা হয়েছে। তাহলে আমরা কোন নিয়মে করছি? আমরা করছি ফিফো পদ্ধতি। তাহলে ফিফো পদ্ধতি অর্থ হচ্ছে প্রথমের পণ্য আগে বিক্রি করতে হবে। তাহলে প্রথমে আমার কাছে পণ্য আছে 380, তাহলে আমি 380 একক পণ্য এখানে বিক্রি করলাম। 380 একক পণ্য বিক্রি করলাম 10 টাকা 20 পয়সা করে আমার ব্যালেন্সে ছিল। তাহলে 3876 টাকার পণ্য বিক্রি হয়েছে। বাট আমার তো দরকার 770 কেজি।
তাহলে আরো কত কেজি বিক্রি করতে হবে? আরো বিক্রি করতে হবে 390 কেজি। তাহলে আমরা দেখব এই 380-র পরে যে 800 আছে, 800 থেকে আমরা 390 কেজি পণ্য বিক্রি করে দিব। তাহলে 800 থেকে 390 কেজি পণ্য বিক্রি করলে আরো তো কিছু পণ্য থেকে যাচ্ছে, আরো পণ্য থেকে যাচ্ছে 410 কেজি পণ্য। তাহলে 410 কেজি পণ্য থেকে যাচ্ছে 9 টাকা 20 পয়সা করে। ঠিক আছে? এই 410 কেজি পণ্য 9 টাকা 20 পয়সা করে আমরা গুণ করে 3875 টাকা পাই। তাহলে আমাকে 770 কেজি পণ্য বিক্রি করতে হয়েছে। প্রথমে পেয়েছি আমরা 380, এর পরের জায়গা থেকে পেয়েছি আমরা 390। তাহলে 800 থেকে 390 বিক্রি হলে 410 কেজি পণ্য আমাদের রয়ে গেছে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, 11 তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে 20 কেজি। 11 তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে 20 কেজি। তাহলে এই যে ফেরত, ইস্যুকৃত পণ্য মানে বিক্রয় ফেরত, তাহলে ইস্যু যদি এই জায়গায় বসে, ইস্যু ফেরত মানে বিক্রয় ফেরত বসবে তার উল্টা করে, অর্থাৎ প্রাপ্তির ঘরে বা ক্রয়ের ঘরে। তাহলে আমরা 20 কেজি পণ্য ফেরত দিয়েছি, এই জায়গায় 20 কেজি পণ্য ফেরত দিয়েছি। এখন 20 কেজি পণ্য কোন রেটে হবে বলা হয়েছে, 11 তারিখ থেকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে 11 তারিখে আমরা রেট দেখছি দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 10 টাকা 20। ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে কোনটা হবে? এখানে হবে যেটা, সেটা হচ্ছে নিকটবর্তী বিক্রয় মূল্য। নিকটে বিক্রয় মূল্য, তাহলে নিকটে বিক্রয় মূল্য বলতে 11 তারিখ যখন বলা হয়েছে 11 তারিখের রেটে যাব, 11 তারিখ রেটের কাছাকাছি যে মূল্যটা আছে সেটা। তাহলে আমরা দেখছি 26 তারিখ থেকে উপরের দিকে গেলে কাছে হচ্ছে আমাদের 10 টাকা 20 পয়সা, এটা 10 টাকা হচ্ছে তার উপরে। তাহলে কাছাকাছি হচ্ছে পণ্য আমাদের নিচেরটা, 10 টাকা 20 পয়সা হচ্ছে আমাদের কাছাকাছি পণ্য, নিচের পণ্য। এই পণ্যটা এই রেটে পণ্যটা ফেরত দেওয়া হবে। তাহলে 20 একক বা 20 কেজি পণ্য 10 টাকা 20 পয়সা করে ফেরত দেওয়া হবে 204 টাকা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ কাছের পণ্যটা, তোমাকে কাছের রেটের পণ্যটা ফেরত দিতে হবে। তো কাছের রেটের পণ্যটা ধরতে গেলে নিচের পণ্যটা হয়, নিচের রেটের পণ্যটাই হয়। সে কারণে 10 টাকা 20 পয়সা করে হয়েছে। এখন প্রাপ্তির ঘরে পণ্য বসলে মজুদ পণ্য বেড়ে যায়। প্রাপ্তির ঘরে পণ্য বসলে মজুদ পণ্য বেড়ে যায়। তাহলে এখন মজুদ পণ্যটা আমাকে বসাতে হবে। এখন 410 একক পণ্যটা এই জায়গায় প্রথমে বসে নাই এবং নিচে বসেছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা এই যে 20 কেজি পণ্য ফেরত দিয়েছে, এই রেটের পণ্যটা আমাদের অনেক আগে কেনা ছিল। 10 টাকা 20 পয়সা রেটের পণ্যটা আমাদের এই 6 তারিখে কেনা ছিল। 6 তারিখে কেনা ছিল। তার আগে আমাদের ব্যালেন্সে ছিল 10 টাকার রেটের পণ্য। ঠিক আছে? 10 টাকা এবং 10 টাকা 20 পয়সা। কিন্তু 9 টাকা 50 পয়সার রেটের পণ্য কিন্তু আমাদের প্রথমে ছিল না। এই কারণে যে রেটের পণ্যটা আগে ছিল এটা তোমাকে মাথায় রাখতে হবে। 10 টাকা 20 পয়সা রেটের পণ্যটা আগে ছিল বিদায় ফেরত যখন আসছে ওই রেটের পণ্যটা আমাকে অবশ্যই আগে বসাতে হবে। এইজন্য 20 কেজি পণ্য 10 টাকা 20 পয়সা করে এই রেটের পণ্যটা আগে বসেছে। ক্লিয়ার? এখানে যদি 10 টাকা 20 পয়সা রেটের পণ্যটা পরে থাকতো, অর্থাৎ আগে যদি ক্রয় করা না থাকতো, 9 টাকা 50 পয়সার পরে থাকতো, অবশ্যই আমরা 20 কেজিকে নিচে বসাতাম। ঠিক আছে? এখন 10 টাকা 20 পয়সা রেটের পণ্যটা আগে ছিল বিদায় ওই পণ্য যখন ফেরত আসছে এটা অবশ্যই আগের ছিল, এই কারণে এটা প্রথমে বসানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। লাস্ট, সমাপনী মজুদ পণ্য বলা হয়েছে 400 একক। কিন্তু আমরা দেখছি এখানে আমাদের 26 তারিখে 20 একক এবং 410 একক মিলে 430 একক পণ্য আমাদের কাছে রয়ে গেছে। কিন্তু প্রশ্নে বলা হয়েছে 400 একক। তাহলে আমরা প্রশ্নের যেটা আছে এটা সমাপনী মজুদের ভিতরে উদ্বৃত্তের ঘরে রাখতে হবে। তাহলে আর 30 একক পণ্য তাহলে আমরা পাচ্ছি না। এই পণ্য যে আমরা পাচ্ছি না এটাকে বলা হয়েছে ঘাটতি। এটাকে বলা হয়েছে কি? ঘাটতি। ওকে, এখন এই ঘাটতিটা আমরা কিভাবে বসাবো? আমি যদি ফিফো পদ্ধতি করি তাহলে ফিফো পদ্ধতির নিয়মে আমি ঘাটতিটা বসাবো। আমি যদি লিফো করি লিফোর নিয়মে আমি ঘাটতিটা বসাবো। তাহলে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে প্রথম থেকে কিছু পণ্য ঘাটতি হবে, এখানে না পেলে পরবর্তী যে এককগুলো আছে সেখান থেকে ঘাটতি হবে। তাহলে আমার 30 একক পণ্য ঘাটতি হয়েছে আমরা দেখছি, কারণ এখানে যোগ করলে 430, কিন্তু আমার মজুদ পণ্য রাখতে হবে কত? 400 একক। তাহলে 30 একক পণ্য এখানে আমরা দেখছি বেশি আছে, আবার এই 400 এককের মধ্যে কম আছে। সো 400 এককের মধ্যে কম থাকলে, প্রকৃত সমাপনী মজুদ পণ্য কম থাকলে সেটা ঘাটতি। তাহলে এখন ঘাটতিটা কিভাবে হবে? ফিফো, তাহলে প্রথম থেকে ঘাটতিটা হবে। প্রথমে 20 একক পণ্য ঘাটতিতে গেল, এই যে ইস্যুর ঘরে বসছে ঘাটতি নেমে,
এই জায়গায় আমরা লিখবো ঘাটতি এবং ব্রেড পণ্যগুলো বসাবো ইস্যুর করে। ঘাটতি হলে ইস্যুর করে, পণ্য চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে আমরা ইস্যুর করে লিখবো। তাহলে 20 একক পণ্য 10 টাকা 20 পয়সা করে 204 টাকার পণ্য ঘাটতি হয়েছে। বাট আমার তো ঘাটতি 30 একক, তাহলে এই 410 থেকে আরো 10 একক পণ্য ঘাটতি হয়েছে। 410 থেকে 10 টাকার পণ্য ঘাটতি হয়েছে কত টাকা করে? 9 টাকা 50 পয়সা করে। তাহলে 9 টাকা 50 পয়সা করে আমরা 95 টাকার পণ্য ঘাটতিতে দিয়ে দিলাম। এখন 20 পণ্য গেল গা, এরপরে 410 থেকে চলে গেল 10, আর এই জায়গায় 410 থেকে 10 যাওয়ার পরে রয়ে গেছে 400 একক, 9 টাকা 50 পয়সা করে গুণ করে 3800 একক পণ্য আমাদের কাছে, 800 টাকার পণ্য আমাদের কাছে রয়ে গেছে। অর্থাৎ সমাপনী মজুত পণ্য রয়ে গেছে আমাদের 400 একক, 9 টাকা 50 পয়সা করে 3800 একক। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ভরযুক্ত গড় পদ্ধতি। আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।